সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনি যদি আবেদন করে থাকেন বা আবেদন করে ভেরিফিকেশন করে পেন্ডিংয়ে পড়ে রয়েছেন বা আপনি ইতিমধ্যে সার্টিফিকেট পেয়ে গেছেন বা যারা আবেদন করতে চাচ্ছেন সকলের জন্যই কিন্তু এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা সি এর সাথে সাথে ওসিআই দেখব। এবার ওসিআই কি, কিভাবে এর মাধ্যমে আপনারা নাগরিকত্ব পেতে পারেন, কারা পাবে কারা পাবে না, কত সাল থেকে কত সাল অবধি আপনারা প্রবেশ করলে এই সুবিধা পাবেন, ওসিআই আসলে কি, ওসিআই কাদের জন্য প্রযোজ্য, সিএ কারা করবে, ওসিআই কারা করবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে আমি আপনাদের দেখাতে চাইবো, আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনাদের কিন্তু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে নর্মালি সার্চ করতে হবে। এই যে আমাদের চ্যানেলের নাম আপনারা দেখতে পাচ্ছেন ইয়োবং। তো নর্মালি আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে কিন্তু সার্চ করবেন ইয়োবং। তো আমি আপনাদের সার্চ করে দেখাচ্ছি ইয়োবং। তো ইয়োবং লিখে যখনই আপনারা সার্চ করবেন ইয়োবং, তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা চলে আসবে। এখানে দেখবেন ওয়েবসাইটে ক্লিক করার পরে ওপেন কিন্তু হয়ে যাবে, অর্থাৎ লিঙ্কটা যে থাকবে প্রথমে সেখানে ক্লিক করার পরে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাদের কী করতে হবে, দেখুন এখানে সার্চ বাটন দিয়েছে, এই সার্চ বাটনে আপনাদের সার্চ করতে হবে সিএএ। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলেন যে দাদা সিএ এর যে পিডিএফগুলো কোথায় পাবো, যে লেখাগুলো তিনটে যে অ্যাফিডেভিট লাগে কোথায় পাবো। দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে। তো আপনারা এখানে চলে এসে যার যেটা প্রয়োজন সিএ লিখে সার্চ করে আপনারা কিন্তু পেয়ে যাবেন। যেমন এখানে সিএ অ্যাফিডেভিট পিডিএফ ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করে কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এখানে সমস্ত পিডিএফ দেওয়া রয়েছে। তারপরে সিএ এর যে সুসংবাদ এসেছিল, যেমন 31/12/2014 বদলে 31/12/2024 অবধি বাড়ানো হয়েছে ডেট, সেটার তারপর এরকম নানা রকম সমস্ত কিছুই কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুত্বের সার্টিফিকেট প্রয়োজন হয়, তো আপনাদের জেলায় কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা নিয়ে দেখুন পোস্ট রয়েছে। তো আপনারা সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখব ওসিআই, মূলত ওসিআই দেখব। তারপরে সিএতে আবেদন করে যারা এখনও মনে করুন সার্টিফিকেট পাননি, অনেক দিন হয়ে গেল, বা ইতিমধ্যে যারা আবেদন করেছেন কোনো রকম ভেরিফিকেশনের ডাক পাননি, সেটাও কিন্তু আমরা দেখব। আর নতুন করে যারা আবেদন করতে চান তাদের তো আমি বলেই দেবো কী কী ডকুমেন্ট কিন্তু লাগবে। তো দেখুন এখানে আপনারা একটা পোস্ট দেখতে পাচ্ছেন, পারিবারিক নাগরিকত্ব 2026 সব চিন্তা শেষ, দেখুন বিস্তারিত। তো এই ওসিআই কি সেবার এটাই আমরা কিন্তু ডিটেলসে দেখব। তো দেখুন রিড মোর অপশন দিয়েছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। যখনই ক্লিক করে দিলাম এখানে পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এখানে চলে আসতে পারেন। দেখুন এখানে কি বলছে, ফ্যামিলি সিটিজেনশিপ পারিবারিক নাগরিকত্ব আপনার অধিকার, যদি পিতামাতা ভারতীয় নাগরিক না হন, 2003 সালের পরে জন্মগ্রহণ করেন, তাহলে কিন্তু আপনারা এই ওসিআইয়ের জন্য এলিজিবল হচ্ছেন। এবার ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, আবেদন করার আগে আপনাদের বুঝতে হবে যে আসলে ওসিআই কী কী কিন্তু বলা হয়েছে। চলুন দেখে নিই বিস্তারিত কী কী কিন্তু বলা হয়েছে। তো আমি আপনাদের প্রথমেই বলবো, আপনি সিএর আন্ডারে পড়বেন না ওসিআর আন্ডারে পড়বেন, সমস্ত ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। অনেকেই আছেন বুঝতে পারেন না যে সিএতে আবেদন করতে যান, দাদা আমাদের কোন ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম দেখুন আপনার যে কোশ্চিন উত্তর সেটার উপরে কিন্তু ভিত্তি করে খুলবে। তো ম্যাক্সিমাম কিন্তু 6A 6B এরকম যে ফর্ম রয়েছে সেগুলো কিন্তু আপনাদের খুলবে। তো এই যে ওসিআই রয়েছে এর মাধ্যমে কোন ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে বা কাদের ক্ষেত্রে কোন ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে ভারতে কয়েক দশক ধরে নাগরিকত্ব আইন ক্রমশ কঠোর হয়েছে। আপনি যদি ডিসেম্বরের 3, 2004 পরে জন্মগ্রহণ করেন তবে আপনার ভারতীয় নাগরিকত্বের অধিকার আর শুধুমাত্র ভারতীয় মাটিতে জন্ম নেওয়ার উপর ভিত্তি করে থাকবে না। একটি নীতি যা জুন সোলি নামে পরিচিত রয়েছে। পরবর্তীতে আইনটি জুস স্ট্রাইকান বা রক্তের অধিকার নীতি অনুসরণ কিন্তু করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে কিন্তু তাই বলছে। আচ্ছা, তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে কিন্তু ডিটেলসে দেখতে পাচ্ছি বলছে যে নাগরিকত্ব সংশোধনীয় আইন 2003 অনুসারে ডিসেম্বরের 3, 2004 বা তারপরে ভারতে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি শুধুমাত্র তখনই নাগরিক হিসাবে বিবেচিত হন যদি বাবা মা উভয়ই ভারতের নাগরিক হন। অর্থাৎ এখানে একটা পয়েন্ট সুন্দর বলেছে, ধরুন আপনার জন্মগ্রহণ হয়েছে মনে করুন 2004 সালের পরে, তো সেক্ষেত্রে আপনার যে বাবা মা দুজনকেই কিন্তু ভারতীয় হতে হবে, না হলে আপনি কিন্তু এখানে জন্মগ্রহণ করলেই ভারতীয় নন, এটাই কিন্তু বলতে চাইছে। আচ্ছা, তারপর দেখি একজন অভিভাবক ভারতের নাগরিক এবং অন্যজন জন্মের সময় অবৈধ অভিবাসী নন, তাহলেই কিন্তু আপনি ভারতীয়। যদি অবৈধ হয়ে থাকে অভিবাসী তাহলে কিন্তু আপনি ভারতীয় নন, আপনার ভেরিফিকেশন দরকার রয়েছে, এটাই কিন্তু বলতে চাচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি যদি পিতা মাতা উভয়ই বিদেশি নাগরিক হন এবং ভারত
ভারতীয় নাগরিক নন, তবে শিশু ভারতীয় হাসপাতালে জন্মগ্রহণ করলেও জন্মগতভাবে ভারতীয় নাগরিকত্ব অর্জন করে না। এবার আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ এখানে উদাহরণ দ্রষ্টব্য দিয়ে বলেছে, কি বলেছে, যে যদি ধরুন বাংলাদেশি কোনো দুইজন দম্পতি রয়েছে যাদের একটা সন্তান ভারতীয় হসপিটালে হয়েছে, ভারতীয় নার্সিংহোমে হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তাকে জন্মগতভাবে ভারতীয় বলবে না, সেই শিশু কিন্তু জন্মগতভাবে ভারতীয় নন, সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। আচ্ছা, আপনি যদি নাগরিক না হন তবে আপনার অধিকার কি? দেখুন কি বলছে, আপনি যদি ভারতে অনাগরিক পিতামাতার কাছে জন্মগ্রহণ করেন তাহলে আপনার আইনি মর্যাদা এবং অধিকারগুলি আপনার পিতামাতার জাতীয়তা এবং আপনার বসবাসের উপর নির্ভর করে। অর্থাৎ আপনি ধরুন জন্মগ্রহণ করেছেন ভারতীয় হসপিটালে, এবার আপনার বাবা মা যদি বৈধ ভারতীয় হয় তাহলে তাদের যে বৈধতা তার উপরেই আপনার বৈধতা কিন্তু বিলং করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, বসবাসের অধিকার, আপনি সাধারণত একজন বিদেশি নাগরিক হিসাবে বিবেচিত হবেন। বৈধভাবে দেশে থাকার জন্য আপনাকে অবশ্যই একটি বৈধ বিদেশি পাসপোর্ট এবং একটি মিলে যাওয়া ভারতীয় ভিসা বা আবাসিক পারমিট থাকতে হবে, অর্থাৎ ভিসার মাধ্যমে থাকতে হবে, সেটাই কিন্তু বলছে। আচ্ছা, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার, যদিও ভারতীয় সংবিধান সকল ব্যক্তির জন্য কিছু মৌলিক অধিকার প্রদান করে, যেমন ধারা 21 অধীনে জীবনের অধিকার, অনেক নাগরিক অনেক নাগরিক অধিকার যেমন সরকারি স্কুল শিক্ষার অধিকার আপনার ভিসার স্থিতি অধীন থেকে পারে, কি বলছে এখানে, আপনার ভিসার স্থিতির অধীন হতে পারে। আচ্ছা, এটা বলছে যে কিছু কিছু মৌলিক অধিকার থাকে যেগুলোতে কিন্তু ভারত সরকার যে আইন রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের অধিকার দিয়ে থাকে। ভারতে কি বলছে, ওভারসিজ সিটিজেনশিপ অর্থাৎ OCI, যদি আপনার বাবা মা বা দাদা দাদি একবার ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি OCI কার্ডের জন্য যোগ্য হতে পারেন। এটি দ্বৈত নাগরিকত্ব নয়, তবে এটি একটি আজীবন ভিসা হিসাবে কাজ করে এবং আপনাকে অর্থনৈতিক, আর্থিক এবং শিক্ষাগত ক্ষেত্রে অনাবাসী ভারতীয়দের বা NRI মতো কিন্তু অধিকার দেয়, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। আচ্ছা, তারপর দেখি আপনি কি ভারতীয় নাগরিক হতে পারেন। এখানে পরিষ্কার করে বলছে আপনি যদি দীর্ঘদিন ধরে ভারতে থাকেন তবে আপনি নিবন্ধন বা প্রকৃতিকারণ বা আমরা যেটাকে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন কিন্তু করতে পারেন বা আবেদন কিন্তু করতে পারেন। কি বলছে, নিবন্ধনের মাধ্যমে আপনি যদি ভারতীয় বংশোদ্ভূত হন, যেমন আপনার দাদা দাদি এখানে কিন্তু পরিষ্কার করে বলছে ভারতীয় ছিলেন, আপনি 7 বছর ভারতে বসবাস করার পরে আবেদন করতে পারেন, এটা কিন্তু বলছে। আচ্ছা, প্রকৃতিকরণের মাধ্যমে কি, যেটা আমরা ন্যাচারালাইজেশন বলি, যদি আপনার কোনো ভারতীয় বংশধর না থাকে তাহলে আপনি 12 বছর ভারতে বসবাস করার পরে আবেদন করতে পারেন। বিশেষ করে আবেদনের ঠিক আগে, অর্থাৎ আবেদন করার ঠিক আগে 12 মাস বা 1 বছর আপনাকে অবশ্যই কিন্তু ভারতে থাকতে হবে। আগের 14 বছর, মোট 11 বছর কিন্তু এখানে বলা হচ্ছে, অর্থাৎ আগের মনে করুন ধরে নিলাম 12 বছর থাকতে বলা হচ্ছে, তো এখানে আগের 14 বছর বলা হয়েছে মোট, তো আগের ধরুন মানে টোটাল 12 বছর বলেছে, তো ধরুন 11 বছর আপনি টানা থাকলেন, তো যখন আপনি আবেদন করছেন তখন কিন্তু লাস্ট 12 মাস কিন্তু আপনাকে ভারতেই থাকতে হবে, এটা কিন্তু বলছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে সংক্ষিপ্ত সারণী নাগরিকত্ব বিবর্তন যদি আমরা দেখি, এখানে জন্ম তারিখ অনুযায়ী বলছে নাগরিকত্বের প্রয়োজনীয়তা রয়েছে কিনা। আপনাদের এখানে পরিষ্কার করে দেখতে হবে 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 সাল অবধি যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কি বলেছে দেখুন, ভারতে জন্মগ্রহণ, পিতামাতার জাতীয়তা কোনো ব্যাপার না। অর্থাৎ আপনি 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 অবধি যদি বা 87 অবধি যদি আপনি এখানে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনি জন্মসূত্রেই নাগরিক, আপনার পিতামাতার জাতীয়তা কোনো ব্যাপারই না, আপনার পিতামাতা ভারতীয় নাকি বিদেশি সেটা দিয়ে কোনো ব্যাপার না, সেটাই কিন্তু বলছে। আচ্ছা, তারপরে দেখি 1 জুলাই 1987 থেকে 3রা ডিসেম্বর 2004 অবধি যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের কি বলছে, ভারতের জন্মগ্রহণ করা প্লাস কমপক্ষে একজন পিতামাতা একজন ভারতীয় নাগরিক হতেই হবে। অর্থাৎ বলছে ধরুন আপনার জন্ম হয়েছে 1987 থেকে 2004 সালের মধ্যে, তাহলে অবশ্যই আপনার বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে কিন্তু ভারতীয় নাগরিক হতেই হবে। আচ্ছা, তারপরে কি বলছে, ডিসেম্বরের 3, 2004 পর, অর্থাৎ 2004 সালের ডিসেম্বরের 3 তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কি বলেছে, ভারতের জন্মগ্রহণ করা প্লাস বাবা মা উভয়ই নাগরিক হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে, বা একজন নাগরিক এবং অন্যজন অবৈধ অভিবাসী নন এমন কিন্তু হতে হবে, এটা কিন্তু
ক্লিয়ার করে দিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি একটি ওসিআই কার্ডের জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা বা নাগরিকত্ব নিবন্ধনের প্রক্রিয়া কি রয়েছে সেটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলছে, কি বলছে, একটি ওসিআই কার্ড প্রায় কিন্তু সবচেয়ে ব্যবহারিক পছন্দ। এটি একটি আজীবন ভিসা, কাজ করার অধিকার এবং ভারতীয় নাগরিকদের সাথে অনেক সম্মতা অধিকার প্রদান করে। ভোট দেওয়া এবং পাবলিক অফিস ধারণ করা ছাড়া কিন্তু সমস্ত কিছু এখানে অধিকার পাওয়া যায়। আচ্ছা, ভারতীয় বংশধর আপনি আবেদন করতে পারেন যদি আপনার বাবা মা, দাদা দাদি বা কি প্রপিতামহের এখানে কিন্তু পরিষ্কার করে বলছে তাদের মধ্যে অন্তত একজন কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তাহলে কিন্তু আবেদন করা যাবে। তারপর পূর্ববর্তী নাগরিকত্ব যদি হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি কখনো একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন, যেমন যদি আপনি 2004 সালের আগে জন্মগ্রহণ করেন এবং পরে এটি হারিয়ে ফেলেন, আপনি কিন্তু যোগ্য, এটা কিন্তু বলছে। আচ্ছা, তারপর কিন্তু বাঞ্ছনীয় বলছে আপনি যোগ্য নন যদি আপনি বা আপনার পূর্বপুরুষের কেউ কখনো পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন। অর্থাৎ আপনি মানে বর্জনীয় তখনই হবেন যখন কিন্তু আপনার পূর্বপুরুষ যদি বাংলাদেশের বা পাকিস্তানের কখনো নাগরিক হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না বা এখানে কিন্তু সেই নাগরিকত্বের সুযোগ পাবেন না। আচ্ছা, মূল সুবিধা যদি আমরা দেখি, থাকার সময়কাল বিশেষ করে FRRO পুলিশের কাছে রিপোর্ট দরকার নেই, এখানে কিন্তু পরিষ্কার করছে। তারপরে ভারতের অকৃষি সম্পত্তি কিনতে পারেন, অর্থাৎ আপনি ভারতের যে অকৃষি সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু কিনতে পারেন। আচ্ছা, শিক্ষার জন্য NRIদের সাথে সম্মতা, অর্থাৎ JEE/NEET আসন যে রয়েছে এবং পেশাদার অনুশীলন যে রয়েছে, ডাক্তার স্থাপিত ইত্যাদি কিন্তু বলেছে। আচ্ছা, তারপরে সম্পূর্ণ ভারতীয় নাগরিকত্বের পদ যদি আমরা দেখি, ধরুন আপনি OCI আবেদন করতে চান না, সম্পূর্ণ ভারতীয় নাগরিকত্ব পেতে চান, সেক্ষেত্রে কী কী কিন্তু এখানে রিকোয়ারমেন্ট রয়েছে, যেটা আমরা CA এর মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। দেখুন এখানে কি বলছে, আপনি যদি একজন পূর্ণ নাগরিক হতে চান তাহলে আপনাকে অবশ্যই নিবন্ধন ধারা 5 বা প্রাকৃতিকরণ ধারা 6 প্রক্রিয়ায় অনুসন্ধান করতে হবে বা আপনাকে আবেদন করতে হবে। কি বলছে দেখুন, এখানে সেকশন দিয়ে বলছে, তারপরে হু ইজ এলিজেবল, মেন রিকোয়ারমেন্ট কী কী দরকার সেটা কিন্তু এখানে পরিষ্কার করে বলে দিয়েছে। তাহলে আমরা যদি এখানে দেখি সেকশন 5(1)(f), এখানে বলছে হু ইজ এলিজেবল। দেখুন, ভারতীয় বংশধর, পিতামাতা ছিলেন স্বাধীন ভারতের নাগরিক, তারা কিন্তু এলিজেবল রয়েছে। মেন রিকোয়ারমেন্টে দেখুন বলছে আবেদনের ঠিক আগে 1 বছর ভারতে থাকতে হবে। আচ্ছা, সেকশন 5(1)(g), নিবন্ধিত OCI কার্ডধারীরা এটা কিন্তু এলিজেবল রয়েছে। এখানে কি বলছে, মেন রিকোয়ারমেন্ট আবেদন করার আগে 5 বছরের জন্য OCI হতে হবে এবং 1 বছর ভারতে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। আচ্ছা, তারপরে সেকশন 6 রয়েছে, এখানে বলছে বিদেশি যাদের কোনো ভারতীয় বংশ নেই, যেটাকে আমরা ন্যাচারালাইজেশন বলছি, প্রাকৃতিকরণ কিন্তু বলছি, সেটা এখানে কি বলছে, মেন রিকোয়ারমেন্ট কি, এখানে আবার ইংলিশে চলে আসছে, রিসাইড ইন ইন্ডিয়া ফর 12 years, স্পেশালি 1 year ইমিডিয়েটলি প্রিসাইডিং অফ +11 years ইন্টু। আচ্ছা, এখানে ওই একই কথা বলেছে যে টোটাল 12 বছর আপনাকে থাকতে হবে, তার মধ্যে লাস্ট যে 1 বছর সেটা কিন্তু আপনাকে অবশ্যই ভারতেই থাকতে হবে, এটাই কিন্তু বলছে। নির্বিচ্ছিন্নভাবে কিন্তু লাস্টের 1 বছর থাকতে হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, কিভাবে আবেদন করবেন, এখানে প্রক্রিয়া বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় MHA একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে সমস্ত অ্যাপ্লিকেশন পরিচালনা করে। অনলাইন আবেদন আমরা যদি দেখি, ভারতীয় নাগরিকত্ব অনলাইন পোর্টালে নিবন্ধন করুন। প্রয়োজনীয় নথি, আপনার বর্তমান বিদেশি পাসপোর্টের কপি, বৈধ ভিসা বা আবাসিক পারমিট, প্রয়োজনীয় আপনি অবৈধ অভিবাসী হলে আবেদন করতে পারবেন না, এটা বলছে। জন্ম শংসাপত্র বা ভারতের বাইরে জারি করা হলে অ্যাপোস্টিলড, এটা কিন্তু বলছে। আচ্ছা, তারপরে যদি দেখি কি বলেছে, আপনার পিতামাতার ভারতীয় বংশগত প্রমাণ, অর্থাৎ OCI বা রেজিস্ট্রেশনের জন্য সেটা কিন্তু দরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি শারীরিক জমা যদি আমরা দেখি, অনলাইনে আবেদন করার পরে আপনাকে অবশ্যই একটি হার্ড কপি জমা দিতে হবে জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেট বা DM এর কাছে আপনার বর্তমান বসবাসের ক্ষেত্রে। আচ্ছা, নিরাপত্তা ছাড়পত্র আমরা যদি দেখি, আবেদনটি MHA এবং স্থানীয় পুলিশ দ্বারা যাচাই করা হয়, অনুমোদন হলে আপনি একটি স্বীকৃতিপ্রাপ্ত পাবেন। আচ্ছা, ত্যাগ আমরা যদি দেখি, চূড়ান্ত শংসাপত্র পেতে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি আপনার বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন, কারণ ভারত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। আচ্ছা, সতর্কতা যদি এখানে দেখি আমরা কি করছে, যদি আপনার বয়স 18 বছরের বেশি হয় এবং আপনার বাবা মা আপনাকে নিবন্ধন না করার কারণে বৈধ ভিসা বা পারমিট ছাড়াই
হয় আপনার সারা জীবন ভারতে বসবাস করেন, তাহলে আপনাকে অবৈধ অভিবাসী হিসাবে শ্রেণীবদ্ধ করা হতে পারে। এটি আপনার নাগরিকত্বের আবেদন ব্লক করতে পারে। প্রথমে আপনার আবাসিক অবস্থা নিয়মিত করার জন্য একজন আইনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করার জন্য এটি অত্যন্ত বাঞ্ছনীয় কিন্তু বলছে বা দরকার কিন্তু বলছে। আচ্ছা, এই প্রক্রিয়াগুলি নেভিগেট করতে আপনাকে সাহায্য করার জন্য এখানে ওসিআই কার্ড যদি আপনার ভারতীয় বংশধর থাকে এবং প্রাকৃতিকরণের মাধ্যমে নাগরিকত্ব যদি আপনার কেউ না থাকে, উভয়ের জন্য কিন্তু বিস্তারিত নথির যে চেকলিস্ট সেটা কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ ওসিআই কার্ড চেকলিস্ট, আপনার ওসিআই করতে কী কী লাগবে যদি ভারতীয় পূর্বপুরুষ হয়ে থাকে। দেখুন কি বলছে, আপনি যদি 2004-এর পরে জন্মগ্রহণ করেন এবং বাবা মায়ের কাছে যারা ভারতীয় নাগরিক ছিলেন না, কিন্তু আপনার বাবা মা, দাদা দাদি বা প্রপিতামহ মানে এখানে ভারতের নাগরিক ছিলেন, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন বা তবে এটি সবচেয়ে সাধারণ পথ, এটাই কিন্তু বলা হচ্ছে। বাধ্যতামূলক নথি, বর্তমান বিদেশি পাসপোর্ট কমপক্ষে 6 মাস বৈধতা থাকতে হবে। আচ্ছা, জন্ম সনদ অর্থাৎ জন্মর যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু প্রয়োজন হবে। পিতামাতার উভয়ের স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যদি ভারতের বাইরে জারি করা হয় তবে এটি কিন্তু অবশ্যই অ্যাপোস্টাইলড বা সেই দেশে ভারতীয় মিশনের দ্বারা কিন্তু সত্যায়িত হতে হবে, এটাই কিন্তু বলছে। আচ্ছা, ভারতীয় বংশগত প্রমাণ, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার মূল ভারতীয় আত্মীয়দের জন্য নিম্নলিখিতর মধ্যে একটি প্রয়োজন, যেমন তাদের ভারতীয় পাসপোর্টের কপি প্রথম এবং শেষের পৃষ্ঠা, এবং বলছে ভারতের জেলা ম্যাজিস্ট্রেট কালেক্টরের দ্বারা জারি করা আবাসিক শংসাপত্র বা জন্ম শংসাপত্র, ভারত থেকে রাজস্ব রেকর্ড বা সম্পত্তির নথি, যদি অন্য নথি অনুপলব্ধ হয় সেটাও কিন্তু এখানে বলছে। আচ্ছা, রিলেশনশিপ লিঙ্কেজ যদি আমরা দেখি, আপনি যদি দাদা দাদির উপর ভিত্তি করে আবেদন করেন তাহলে সেই দাদা দাদির সাথে লিঙ্ক প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই আপনার বাবা মায়ের জন্ম শংসাপত্রের দিতে হবে, সেটাই কিন্তু বলছে। আচ্ছা, ঠিকানার প্রমাণ, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল বা আপনার পিতামাতার নামে একটি লিজ চুক্তি যদি থেকে থাকে সেটাও হবে। তারপরে ফটোগ্রাফ, হালকা ব্যাকগ্রাউন্ড সহ দুটি 2x2 ইঞ্চ অর্থাৎ 51x51 মিমি ফটো, সাদা কিন্তু নয় বলছে, দিতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ন্যাচারালাইজেশনের চেকলিস্ট দ্বারা নাগরিকত্ব ধারা 6, যেটা ন্যাচারালাইজেশনের মাধ্যমে যদি নাগরিকত্ব পেতে চান, অর্থাৎ এখানে দেখুন একটা জিনিস, ওসিআইটা কমপ্লিট হচ্ছে, আবার সি এর মাধ্যমে বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে যদি আপনি নাগরিকত্ব নিতে চান সেক্ষেত্রে সেটারও কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলছে, আপনি যদি 12+ অর্থাৎ 12+ বছর ধরে ভারতে থাকেন তবে আপনার কোনো ভারতীয় বংশধর না থাকলে তবে আপনি পূর্ণ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। বাধ্যতামূলক নথি, ফর্ম 8, প্রাকৃতিকরণের জন্য কিন্তু নির্দিষ্ট ফর্মে আপনাকে আবেদন করতে হবে। বৈধ বিদেশি পাসপোর্ট, আপনার বর্তমান পাসপোর্টের একটি অনুলিপি দিতে হবে। বৈধ আবাসিক পারমিট, এলটিভি আপনার যদি থেকে থাকে, সেটা প্রমাণ যে ভারতের আপনার অবস্থান জুড়ে বৈধ ছিল সেটা কিন্তু দেখানো হচ্ছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি জন্ম সনদ, আপনার বয়স এবং পরিচয় প্রতিষ্ঠা করতে। চরিত্রের হলফনামা, যেটা আমরা ক্যারেক্টার সার্টিফিকেট বলে থাকি, ভারতীয় নাগরিকদের কাছ থেকে 2টি হলফনামা আপনার ভাল চরিত্রের কিন্তু সাক্ষ্য দেয়। তারপরে ভাষা শংসাপত্র, 2টি শংসাপত্র একটি স্কুল বা একটি স্বীকৃতি কর্তৃপক্ষ থেকে কিন্তু দেওয়া হবে, প্রমাণ করে যে আপনার 8ম তফসিলে তালিকাভুক্ত অন্তত একটি ভারতীয় ভাষার জ্ঞান রয়েছে, যেমন হিন্দি, বাংলা, তামিল ইত্যাদি। আচ্ছা, সংবাদপত্রের বিজ্ঞাপন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না, যাদের পাসপোর্টের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম করতে হয়। কেমন, সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে, সেটা দিয়ে কিন্তু আপনাকে আপনার যে পাসপোর্ট ভেরিফিকেশন করতে হয়, সেটা স্পেশাল কেসের ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, যাদের খুবই প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এটা বলছি, বাকিদের ক্ষেত্রে এরকম কিন্তু কিছু করতে হয় না। আচ্ছা, আপনাকে অবশ্যই 2টি স্থানীয় সংবাদপত্রের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, একটি ইংরেজিতে এবং একটি স্থানীয় ভাষায়। ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার আপনার অভিপ্রায় ঘোষণা কিন্তু করে, এটা কিন্তু পরিষ্কার বলছে। আচ্ছা, এবার ফি যদি আমরা দেখি, দেখুন এখানে আবেদন ফি বর্তমানে প্রায় 1500-র জন্য ব্যাংক চালানের একটি কপি রসিদ কিন্তু আপনাদের দিতে হয়। আচ্ছা, এবার যদি আমরা দেখি তুলনা, কোনটা আপনার জন্য সঠিক, তাই না, আপনি কোনটা করবেন, ওসিআই করবেন নাকি ফুল সিটিজেনশিপ করবেন, এবার কিন্তু এখানে ছকের মাধ্যমে দেখানো হয়েছে। কি বলছে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলছে যে মনে করুন যোগ্যতা বা ফিচার যদি আমরা দেখি, তারপর ওসিআই কার্ড আর ফুল সিটিজেনশিপ কার্ড, তাই না। এখানে দেখুন কি বলছে, যোগ্যতা, ভারতীয় বংশের প্রয়োজন হয়। ফুল সিটিজেনশিপ কি বলছে, কোনো পূর্বপুরুষের প্রয়োজন নেই, 12 বছর ভারতে থাকতে হয়। আচ্ছা, দ্বৈত অবস্থা যদি আমরা দেখি, আপনার বিদেশি পাসপোর্ট রাখুন এবং এখানে ফুল সিটিজেন বিদেশি পাসপোর্ট ত্যাগ করতে হবে।
আচ্ছা, ওসিআই আপনি দ্বৈতভাবে করতে পারছেন সেটা বলছে, কিন্তু ফুল সিটিজেনশিপ নিতে হলে আগের দেশের যে নাগরিকত্ব সেটা আপনাকে ত্যাগ করতেই হবে। আচ্ছা, তারপরে ভোটের অধিকার আপনি ওসিআই কার্ড থাকলে পাবেন না, যদি ফুল সিটিজেনশিপ নেন তাহলে কিন্তু পাবেন। আচ্ছা, তারপর ভ্রমণ সহজ যদি আমরা দেখি, মাল্টি এন্ট্রি আজীবন ভিসা, অর্থাৎ ওসিআই কার্ড থাকলে আপনার আজীবন ভিসা রয়েছে এবং মাল্টি এন্ট্রি রয়েছে, যখন খুশি যেতে পারেন, বেরোতে পারেন, আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে কি বলছে, ফুল সিটিজেনশিপ স্ট্যান্ডার্ড ভারতীয় পাসপোর্ট আপনার কাছে থাকবে। আচ্ছা, সম্পত্তি যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে কৃষি জমি ছাড়া সব কিনতে পারবেন যদি আপনার কাছে ওসিআই কার্ড থাকে, আর যদি ফুল সিটিজেনশিপ কার্ড পায় তাহলে যে কোনো সম্পত্তি আপনি কিনতে পারবেন। এবার দেখুন একটা জিনিস এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন কি বলছে, মন্তব্য, অবৈধ অভিবাসীর স্থিতি যদি আপনি যদি আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে ভারতে থেকে থাকেন তবে আপনাকে অবৈধ অভিবাসী হিসাবে কিন্তু বিবেচনা করা হবে। বর্তমানে আইন অনুযায়ী একজন অবৈধ অভিবাসী নাগরিকত্ব বা ওসিআই এর জন্য আবেদন করতে পারে না। আপনাকে প্রথমে আপনার থাকার নিয়মিত করতে হবে, তারপরে আবেদন করতে পারবেন। আচ্ছা, ত্যাগ, এখানে কি বলছে, ভারতের দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। আপনি যদি পূর্ণ নাগরিকত্ব বেছে নেন তাহলে আপনাকে অবশ্যই আইনত আপনার বর্তমান জাতীয়তা ত্যাগ করতে হবে। তারপরে 1 বছর নিয়ম, উভয় পথের জন্য আপনাকে অবশ্যই আপনার আবেদনের তারিখের ঠিক আগের 12 মাস ভারতে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে, এখানে কিন্তু পরিষ্কার করে বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেকে বলেন যে দাদা এই যে সিএ পোর্টাল রয়েছে, এই পোর্টালের মাধ্যমে আমরা কবে আবেদন করতে পারবো? অনেক সময় আবেদন হচ্ছে, অনেক সময় ওটিপি আসছে না, ইমেলে ওটিপি আসছে না, এরকম নানা রকম সমস্যা কিন্তু হচ্ছে, তাই না? আমি এবার আপনাদের বলে দিই, এই আবেদন কিন্তু আপনারা মোটামুটি এখন যদি প্রবলেমও হয় 5 তারিখের পর থেকে আপনারা কিন্তু ক্লিয়ারলি করতে পারবেন। তো এখন যাদের সমস্যা হচ্ছে, ওটিপি আসছে না, ওই হচ্ছে না, এই হচ্ছে না, আপনারা 5ই জুন থেকে আবেদন করা শুরু করবেন বা আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব স্মুথলি কিন্তু সুন্দরভাবে আপনাদের যে আবেদন সেটা কিন্তু হয়ে যাবে। তাছাড়া সিএতে কীভাবে আবেদন করতে হবে, ওসিআই কীভাবে কার্ড বানাতে হবে, এলটিভি ভিসার জন্য কীভাবে কী করতে হবে, এই নিয়ে অলরেডি আমার কিন্তু ভিডিও রয়েছে, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে আসি যাদের সিএ সার্টিফিকেট এখনও পাননি, তো আপনারা কিছুদিন অপেক্ষা করবেন। যারা বলছেন মেল আসছে না, মেল চলে আসবে, আপনাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট পেয়ে যাবেন। আর যাদের এখনও ভেরিফিকেশনের ডাক পাননি তারাও একটু ওয়েট করবেন, আপনারাও কিন্তু ভেরিফিকেশনের জন্য খুব শীঘ্রই ডাক পেয়ে যাবেন। আর যারা মনে করুন অনেক ধরনের মানুষ রয়েছে যারা কিন্তু ডকুমেন্টই জোগাড় করতে পারছে না যে আমরা আবেদন করব, তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে কোথা থেকে কীভাবে কোন ডকুমেন্ট জোগাড় করতে হয়, হিন্দুত্বের সার্টিফিকেট থেকে ধরে আপনাদের মনে করুন যে অ্যাফিডেভিটগুলো রয়েছে সেগুলো, তারপরে ক্যারেক্টার সার্টিফিকেটের যে অ্যাফিডেভিট হয় সেগুলো, তারপরে মনে করুন হিন্দুত্বের সার্টিফিকেট, তারপরে মনে করুন যা যা ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও রয়েছে, কোথা থেকে কীভাবে জোগাড় করবেন সেটাও কিন্তু আইডিয়া দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো দেখে আপনারা ডকুমেন্ট জোগাড় করে কিন্তু আবেদন অবশ্যই করতেই পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। যদি প্রথমবার ভিজিট করে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এনেবল করবেন, তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।